একটা চাঞ্চল্যকর সমীক্ষা যা কার্যত শাসক দল বিজেপিকে ভিতর থেকে নাড়িয়ে রেখে দিয়েছে। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে রাহুল গান্ধী। আর এই সম্মুখ সমরে কে এগিয়ে, কে কতটা ব্যবধানে পিছিয়ে পড়ল? 543টি লোকসভা আসনের 4 লক্ষেরও বেশি মানুষের মতামত ফুটে উঠেছে এক অপ্রত্যাশিত চিত্র। যদি আজই ভোট হয় তবে কার দখলে যাবে দিল্লির মসনদ? ইন্ডিয়া জোট নাকি এনডিএ? কে গড়বে সরকার? আর এর মধ্যেই রাহুল গান্ধীর বড় জয়ের খবর সামনে এসেছে। চলুন সরাসরি নজর রাখা যাক এই মেগা সমীক্ষার প্রতিটি চমকপ্রদ পরিসংখ্যানে। এই সমীক্ষাটি ঠিক সেই সময়ে সামনে এসেছে যখন যন্তর মন্তরের ঘটনার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অর্থাৎ দেশের যুব সমাজের মনে ঠিক কি চলছে, দেশের পালস বা নারীর স্পন্দন বোঝার যে কাজটি পোল ট্র্যাকার করেছে তা আপনারা পরিসংখ্যানের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদের দেখাবো সেই পরিসংখ্যান। পোল ট্র্যাকারের আগেও কিন্তু কর্ণাটকের তাদের সমীক্ষা করেছিল, যা একেবারে নির্ভুল প্রমাণিত হয়েছিল। এছাড়া কেরালা নিয়ে তাদের যে সমীক্ষা ছিল সেটাই কিন্তু একদম সঠিক ছিল। আর 2024 সালের লোকসভা নির্বাচনে পোল ট্র্যাকারের মতো হাতে গোনা কিছু সংস্থায় ছিল যারা ইন্ডিয়া জোটকে এতটা কাছাকাছি বা ক্লোজ এজ দিয়েছিল। আর সেই কারণে পোল ট্র্যাকারের এই পরিসংখ্যান বিজেপিকে অবাক করে দিচ্ছে। 543টি লোকসভা আসনের মধ্যে 4,35,451 জনের কাছে র্যান্ডামলি পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন ছিল এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি। আর এই সমীক্ষাটি 3 জুলাই থেকে 7 আগস্টের মধ্যে পরিচালিত হয়েছে। কেন? কারণ এই সমীক্ষার সময়কালটি লক্ষ্য করুন। যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে যখন আটক করে তুলে নিয়ে যাওয়া হলো, তারপর লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হলো এবং তারপর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর ঠিক এই ঘটনাক্রমের মাঝখানেই এই সমীক্ষাটি সরাসরি কিন্তু সামনে এসেছে। এবার এই সমীক্ষায় জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্ন একটি মন দিয়ে শুনুন। কংগ্রেসের সরকার কি সত্যিই তৈরি হতে পারবে? পোল ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী জনতা মেজাজ বা মুড কি বলছে? 2026 সালের এই সমীক্ষায় প্রথম প্রশ্ন কি ছিল? প্রশ্নটি হলো, যুব সমাজ তাদের ভবিষ্যতের জন্য কাকে নিজেদের নেতা হিসেবে মনে করে? আপনারা স্ক্রিনে এই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন। মাত্র 23% মানুষ নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন, যেখানে রাহুল গান্ধীর সাথে রয়েছেন প্রায় 70% মানুষ। আঞ্চলিক দলের পক্ষে 2% এবং অন্যান্য 6%। সমীক্ষায় এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে যুব সমাজের মনে ভবিষ্যতের নেতা হিসেবে রাহুল গান্ধী সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে উঠেছে। প্রায় 70% মানুষ রাহুল গান্ধীকে জনপ্রিয় নেতা হিসেবে দেখছেন। সমীক্ষায় আরো যে প্রশ্নগুলো আছে তা এক এক করে দেখাচ্ছি আপনাদের। পোল ট্র্যাকারের মুড অফ ইন্ডিয়া সমীক্ষায় পরবর্তী প্রশ্ন, সবচেয়ে জনপ্রিয় যুবনেতা কে? নরেন্দ্র মোদী 36% এবং রাহুল গান্ধী 58% পেয়েছেন এখানে। এবার নির্বাচন কমিশন সংক্রান্ত প্রশ্নটিও দেখুন। পোল ট্র্যাকার এখানে নির্বাচন কমিশন নিয়ে কি প্রশ্ন করেছে এবং তার উত্তর কি এসেছে। ছবিটা আপনাদের সামনে একেবারে পরিষ্কার। প্রশ্নটি ছিল, নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করছে? আপনারা কি ভাবছেন? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 42% মানুষ বলেছেন হ্যাঁ, কিন্তু অন্যদিকে 48% মানুষ বলছেন কিন্তু না, অর্থাৎ তাদের কথা একেবারেই না। আর কিছু মানুষ বলছেন না, আমরা কিছু বলতে পারছি না। এরা হলেন 10%। অর্থাৎ 10% মানুষের মনে কিন্তু সন্দেহ রয়েছে। আর তাই এখানে এই প্রশ্নটি কোথাও না কোথাও নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতার উপর বড় সড়ো প্রশ্ন কিন্তু দাঁড় গড়িয়ে দিয়েছে। আর আস্থাহীন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 48%। এবার আরো একটি প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্নটি দেখুন। পোল ট্র্যাকারের যে বড় বড় প্রশ্নগুলো করা হয়েছে তা আমি আপনাদের সামনে রাখছি। প্রশ্নটি হলো, এনডিএ এর বিদেশ নীতি কি বিশ্বস্তরে ভারতের অবস্থানকে মজবুত করেছে নাকি দুর্বল করেছে? মাত্র 39% মানুষ বলছেন হ্যাঁ, আর না বলছেন কিন্তু পুরো 50% মানুষ। অর্থাৎ বেলুন ফাটতে কিন্তু শুরু হয়ে গেছে। এই সমীক্ষা সেটাই বলছে। 39% মানুষ বিশ্বাস করেন যে ভারতের বৈশ্বিক অবস্থান মজবুত হয়েছে, কিন্তু বড় অংশ মনে করছেন যে না, এনডিএ এর বিদেশ নীতি মুখ থুবড়ে পড়েছে। এবার আসুন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে? এই সমীক্ষায় এই প্রশ্নটিও কিন্তু রাখা হয়েছিল। আর এতে সবচেয়ে চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। এই সমীক্ষা অনুযায়ী দেখুন, প্রায় 60% মানুষ বা 58% মানুষ বলছেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী পদের জন্য তাদের পছন্দের প্রার্থী হলেন রাহুল গান্ধী এবং 42% মানুষের কাছে পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অর্থাৎ যদি এখন নির্বাচন হয় তবে কে কত আসন পাবে তার আরো একটি পরিসংখ্যান দেখুন। 8 নম্বর পরিসংখ্যানটি এখানে লক্ষ্য করুন। ইন্ডিয়া জোট পেতে পারে 280টি আসন, অর্থাৎ ইন্ডিয়া জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু প্রায় সরকার গঠিত হতে পারে। অন্যদিকে এনডিএ পেতে পারে 240টি আসন। এই মুহূর্তে 240টি আসন কিন্তু একাই
বিজেপির হাতে রয়েছে। কিন্তু পোল ট্র্যাকারের এই সমীক্ষা অনুযায়ী পুরো এনডিএ জোট মিলে কিন্তু 240টি আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে। অর্থাৎ এখন যদি নির্বাচন হয় তবে সম্পূর্ণ এনডিএ মিলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার কিন্তু ছুঁতে পারবে না। অন্যদিকে এনডিএ জোট 280টি আসন জোগাড় করে সরকার গড়তে কিন্তু সফল হবে। অন্যান্যরা পেতে পারে 23%। ইন্ডিয়া জোটের ভোট শেয়ার দেখা যাচ্ছে 44%, আর এনডিএ জোটের কিন্তু দেখা যাচ্ছে 40%, এবং এই 4%-এর ব্যবধান আসন সংখ্যায় অনেক বড় পার্থক্য তৈরি করছে। মানে আসন সংখ্যার পার্থক্য পরিষ্কারভাবে 40টি আসনের দেখা যাচ্ছে, যেখানে ভোট শেয়ারের পার্থক্য মাত্র 4%। তবে এর মাঝে আরো কিছু সমীক্ষা সামনে এসেছে। কিছু অন্যান্য সমীক্ষার কথা আপনাদের মনে থাকবে, সম্প্রতি সি ভোটারের একটি সমীক্ষা হয়েছিল। সি ভোটারের সেই সমীক্ষাও আপনারা দেখতে পারেন। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী একটি প্রশ্ন করা হয়েছিল যে যুব সমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা কে। তো সি ভোটারের সমীক্ষায় যুব সমাজের প্রথম পছন্দ হিসেবে কিন্তু দেখানো হয়েছিল যে নরেন্দ্র মোদী 39% এবং রাহুল গান্ধী 28%, অরবিন্দ কেজরিওয়াল 4%, আর সিজেপি অর্থাৎ পকড় জনতা পার্টি যার নেতা অভিজিৎ দীপকে তিনিও প্রায় 12.5%। অর্থাৎ একটি ধামাকাদার এন্ট্রি। অখিলেশ যাদব পেয়েছেন 4%। এখানে দুটি সমীক্ষার মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে। যদি আপনারা দুটি সমীক্ষাকে একসাথে মিলিয়ে দেখেন তবে বুঝতে পারবেন যে এখানে বিরোধীদের জনপ্রিয়তা বেড়েছে। অর্থাৎ বিরোধীদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তা জনপ্রিয়তার নিরিখে ক্রমশ কিন্তু ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। আর 20 জুলাই যখন পুলিশ লাঠিচার্জ করলো তারপর থেকেই দেখুন পুরো দৃশ্যপট কিভাবে বদলে যেতে দেখা গেল। সন্ধ্যায় যখন লাঠিচার্জ হয় তখন রাহুল গান্ধী একটি ভিডিও টুইট করেন এবং এরপর তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্নায় বসে পড়েন। সংসদের ভিতরে এবং বাইরে রাহুল গান্ধী যেন চারিদিক থেকে সরকারকে ঘিরে ধরলেন। তো এই পরিসংখ্যানগুলো কি সেই বিষয়ের দিকেই শিরমোহর দিচ্ছে? অমিত শাহ তো সংসদে আসতে প্রস্তুত ছিলেন না। ছাত্রকি গুঞ্জ কর্মসূচিতে প্রতিনিয়ত বিনা আমন্ত্রণে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এসে পৌঁছাচ্ছে। এই সমীক্ষাটি আসলে কিসের ইঙ্গিত দেয় সত্যি একবার ভেবে দেখুন। প্রধানমন্ত্রী মোদী বা বলতে পারেন পুরো একটি সিস্টেম রাহুল গান্ধীকে নিয়ে একটা নেতিবাচক দৃশ্যপট তৈরির চেষ্টা করছিল বলে অভিযোগ। তাকে প্রাপ্যকরণ করার একটা পরিবেশ তৈরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এর জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয়েছে, কিন্তু কার সত্ত্বেও রাহুল গান্ধী জনগণের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন। ভেবে দেখুন একবার। আর এই জনপ্রিয়তা বৃদ্ধির মাঝে আজ রাহুল গান্ধীর জন্য এসেছে আরো একটি বড় জয়। সাভারকারকে নিয়ে করা মন্তব্যের জেরে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হয়েছিল। সেই মামলায় কিন্তু তলব করার নির্দেশ দিয়েছিল লখনৌয়ের একটি নিম্ন আদালত, কিন্তু সুপ্রিম কোর্ট আজ সরাসরি কিন্তু সেই নির্দেশ খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও শিল নাগর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দিয়েছে যে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি অনুমোদন গ্রহণ করা হয়নি। উত্তরপ্রদেশ সরকারের দাখিল করা হলফনামায় অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন যে অনুমোদনের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আর এই পরিপ্রেক্ষিতেই অভিযোগ এবং ম্যাজিস্ট্রেটের দেওয়া সমন এবং আদেশ কিন্তু বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখি 2022 সালের 17 নভেম্বর মহারাষ্ট্রের আকোলা জেলায় ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর কড়া মন্তব্যের জেরে এই মানহানি মামলা করা হয়েছিল। লোকসভায় বিরোধী দলনেতাকে তলব করার এই অধস্তন আদালতের যে আদেশ তা কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল। অন্যদিকে সাভারকারের নাতি সত্যকি সাভারকারও রাহুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল 2023 সালের মার্চ মাসে লন্ডনে এক বক্তৃতায় রাহুল গান্ধী দাবি করেন যে সাভারকার একটি বইয়ে এমন একটি ঘটনা সম্পর্কে লিখেছেন যেখানে তিনি ও তার 5-6 জন বন্ধু মিলে একজন মুসলিম ব্যক্তিকে মারধর করেন এবং এতে তিনি আনন্দিত হয়েছিলেন। সত্যকি সাভারকার দাবি করেছিলেন যে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি রাহুল গান্ধীর সাজা এবং ক্ষতিপূরণ দাবি করেছিলেন। যদিও এই মামলায় আগেই রাহুল গান্ধীকে আগাম জামিন দিয়েছিল আদালত, কিন্তু আজকের সুপ্রিম কোর্টের এই তলব বাতিলের রায় নিঃসন্দেহে রাহুল গান্ধীর জন্য আইনি এবং রাজনৈতিক ময়দানে এক বিরাট জয়। বিশেষ করে যখন এখন তিনি একবারে সক্রিয়ভাবে নেমে পড়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। একদিকে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর এই বড় জয়, অন্যদিকে এই চমকপ্রদ জনমত সমীক্ষা। সব মিলিয়ে দেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।